বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা ভালো আছো। 4 তারিখে আমি অনলাইনে একটা ক্লাস নিয়েছিলাম। সেখানে কিছু সূত্র দিয়েছিলাম সমীকরণের বিষয়ে। এই সমীকরণের ব্যাখ্যা করতে যেয়ে আমি বলেছিলাম যে পরবর্তী ক্লাসে একটি নমুনা অঙ্ক তোমাদের উপস্থাপন করব এবং এই সূত্র প্রয়োগ দেখাবো। সেই মর্মে আজকে দ্বিতীয় ক্লাসে আমি আজকে দ্বিতীয় ক্লাসে তোমাদের নমুনা অঙ্কটি বোর্ডে লিখেছি। এই অঙ্কটি তোমাদের সমীকরণের প্রয়োগ দেখাবো। এক্ষেত্রে মনে রাখা দরকার যে শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় তোমাদের যে ধরনের অঙ্ক আসে, বিশেষ করে সমীকরণ থেকে একটি অঙ্ক অবশ্যই আসবে। সেটি সমীকরণের সঙ্গে ঝামেলা থাকবে এবং লেনদেন থাকতে পারে, হিসাব সমীকরণ থাকবে। আর একটি প্রশ্ন থাকবে প্রারম্ভিক মূলধন নির্ণয় বা মালিকানা সত্ত্ব নির্ণয়, বা পহেলা জুন তারিখে, আজকের পহেলা জুন তারিখে মূলধনের পরিমাণ নির্ণয়, এই ধরনের কোশ্চেন থাকবে। তো এটা নমুনা অঙ্ক তোমাদের আজকে আমি শুরু করছি। তো অঙ্কটি হলো, মিস্টার রহিম একজন ব্যবসায়ী। 2019 সালে পয়লা জুন তারিখে বিভিন্ন হিসাব উদ্বৃত্ত ছিল। নগদে ছিল 20,000 টাকা, প্রাপ্য হিসাব 35,000 টাকা, মজুদ 22,000 টাকা এবং প্রদেয় হিসাব আছে 15,000 টাকা। জুন মাসে সম্পাদিত ঘটনাগুলি নিম্নরূপ। ওই মাসে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো নিম্নরূপ। 19 সালে জুনের 3 তারিখ মিস্টার রহিম অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে 5,000 টাকা বিনিয়োগ করেন। জুনের 13 তারিখে নগদে পণ্য ক্রয় 15,000 টাকা এবং বাকিতে পণ্য ক্রয় 25,000 টাকা। জুনের 19 তারিখ মাসিক 5,000 টাকা বেতনে একজন বিক্রয় কর্মী নিয়োগ করা হল। জুন মাসের 30 তারিখে ভাড়া বাবদ 600 টাকা পরিশোধ করা হলো। এই হলো উদ্দীপক। এর ভিত্তিতে তোমাদের করণীয় হলো ক, প্রারম্ভিক মূলধন নির্ণয়। এটাকে যদি বলে পহেলা জুন তারিখে মূলধনের পরিমাণ নির্ণয়, তাহলে একই কথা দাঁড়াবে। হিসাব সমীকরণের লেনদেনগুলির প্রভাব দেখাও। 3 নম্বরে লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। প্রশ্ন হলো, যখন আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব তার আগে কিছু তথ্য আমাদের জানা দরকার, যে প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করব। সেক্ষেত্রে একটি সূত্র আছে। কোন ব্যবসার মালিক যখন সে ব্যবসা আরম্ভ করে, তখন তার মোট সম্পত্তির যোগফলে হলো মূলধন। মোট সম্পত্তির যোগ, যদি কোনো পাওনাদার না থাকে তাহলে মোট সম্পত্তি হলো মূলধন। ওই সমস্ত মূলধন, কোন সমস্ত মূলধন, যে সম্পত্তি দিয়ে, যে সম্পদ দিয়ে সে ব্যবসা শুরু করেছিল, মালিক ব্যবসা শুরু করেছিল। এই ধরনের, যেমন ধরি প্রারম্ভিক উদ্বৃত্ত। ধরো এইভাবে বলা যায়, নগদ, পণ্যদ্রব্য, নগদ
পণ্যদ্রব্য, প্রাপ্য হিসাব, নগদ পরিপূর্ণ প্রাপ্য হিসাব, নগদ পণ্যদ্রব্য প্রাপ্য হিসাব। তারপর যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে নিকট থেকে গৃহীত ঋণ, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট গৃহীত ঋণ যা নগদে যোগ করতে হবে এবং ব্যবসা শুরু করার সময় দ্রব্য সামগ্রী বা দ্রব্য সামগ্রী নিয়ে ব্যবসা আরম্ভ করেন। স্থায়ী সম্পত্তি, যে কোনো স্থায়ী সম্পত্তি যেমন আসবাবপত্র, যে কোনো স্থায়ী সম্পত্তি, এটা হলো প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক বলতে কি বোঝাবে? প্রারম্ভিক বলতে নগদ পণ্যদ্রব্য প্রাপ্য হিসাব যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট থেকে গৃহীত ঋণ যা নগদে যোগ করতে হবে এবং ব্যবসা শুরু করার সময় দ্রব্য সামগ্রী নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তার কাছে যে সম্পদ থাকবে, যে তার হাতে যে জিনিসগুলো থাকবে সেই জিনিস দ্রব্য সামগ্রী নিয়ে ব্যবসা আরম্ভ করেন। আসবাবপত্র যে কোনো স্থায়ী সম্পত্তি, এই আসবাবপত্রের যে কোনো স্থায়ী সম্পত্তি এর সাথে যোগ হবে, তাহলে এটা হবে প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক, এখানে প্রশ্নটা হলো যে প্রারম্ভিক মূলধন নির্ণয়। প্রারম্ভিক মূলধন নির্ণয় এভাবে করতে হবে। দায় কি কি? শুরু করার সময় দ্রব্য সামগ্রী নিয়ে বা ব্যবসা আরম্ভ করেন, আসবাবপত্র বা যে কোনো স্থায়ী সম্পত্তি এর সাথে যোগ হবে। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো যোগ হবে। দায় হলো পদেয় হিসাব, গৃহীত ঋণ, ব্যাংক বা ব্যক্তির কাছ থেকে ঋণ নিলে পরে দায় হবে। এখন কথা হলো প্রারম্ভিক উদ্বৃত্ত থেকে দায় বাদ দিলে, মোট সম্পত্তি থেকে দায় বাদ দিলে কি পাওয়া যাবে? প্রারম্ভিক মূলধন পাওয়া যাবে। মোট সম্পত্তি থেকে দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন পাওয়া যাবে। প্রারম্ভিক উদ্বৃত্ত বা প্রারম্ভিক সম্পত্তি। তাহলে মোট সম্পত্তি থেকে দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন পাওয়া যাবে। এই বিষয়টা আমাদের ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা সহজেই প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করতে পারবো। তাহলে কি বললাম? যে নগদ টাকা যেটা থাকবে সেটা, পণ্যদ্রব্য যেটা থাকবে, প্রাপ্য হিসাব যোগ যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট থেকে গৃহীত ঋণ যা নগদে যোগ করতে হবে, ঋণ নিলে পরে নগদে যোগ করতে হবে এবং ব্যবসা শুরু করার সময় দ্রব্য সামগ্রী যা সম্পত্তি থাকবে তার সেগুলো নিয়ে আরম্ভ করেন। আসবাবপত্র যে কোনো স্থায়ী সম্পত্তি যোগ করতে হবে। এটা হলো প্রারম্ভিক মূলধন নির্ণয়ের ক্ষেত্রে মোট সম্পত্তির পরিমাণ।
ওই সম্পত্তিগুলো, যে সম্পত্তিগুলো দিয়ে মালিক ব্যবসা শুরু করেছেন। দায়, প্রদেয় হিসাব এবং গৃহীত ঋণ, ব্যক্তি বা ব্যাংক বা ব্যক্তির কাছ থেকে যেটা নেবে, তাহলে এইটা হলো মোট দায় বের হবে। এই দায় থেকে, মোট সম্পত্তি থেকে দায় বাদ দিলে পরে প্রাণীর মূলধন পাওয়া যাবে। এখন আমরা প্রাণীর মূলধনের পরিমাণ নির্ণয় করি। ক নম্বরের অ্যান্সার, প্রারম্ভিক মূলধন নির্ণয়। কি করব? মোট সম্পত্তিগুলো থেকে দায় আমরা বাদ দিব। নগদ, তারপরে কি প্রাপ্য হিসাব, মজুদ পণ্য, মজুদ পণ্য, এটা আমরা যোগ করব। যোগ করে বাদ দিব কি? দায়। দায় কি আছে? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কত আছে? 15,000। পাঁচ দিয়ে 7, 3 দিয়ে 5, 6, 7, 77,000। এখান থেকে বাদ দিয়ে 5 দিয়ে 7, 100, 62,000 টাকা। এটা প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন বের হয়ে গেল। তো কি বললাম, কি করলাম আমরা? যে মূলধন, প্রাণ মূলধন নির্ণয়ের ক্ষেত্রে সম্পত্তিগুলো যোগ করলাম, এখান থেকে দায় আমরা বাদ দিলাম। বাদ দিলে প্রারম্ভিক মূলধন বের হবে। দ্বিতীয়তে আমরা করব লেনদেনগুলির সমীকরণের প্রভাব। এইভাবে সমান দেখাতে হবে। মিস্টার রহিম, সমীকরণ 30শে জুন 2019। মিস্টার রহিম সমীকরণ করতেছি আমরা, হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ করতেছি। তো এখানে যে লিখতে হবে, এই যে সম্পদ সমূহ, এখানে করতে হবে দায় ও মালিকানা সত্ত্ব। এখানে মনে রাখতে হবে একটা জিনিস, যে এখানে আমরা
এইখানে আমরা ও তে আমরা লিখছিলাম কি ক্যাপিটাল প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার মাইনাস ড্রয়িং, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এটা মূলধন। এই মূলধন আমরা বের করবো কখন? ওই থেকে আমরা যে সমস্ত আয় মূলধনের সাথে যে সময় আয় যোগ করব এবং ব্যয় যেটা হবে বিয়োগ করব, উত্তর হলে বিয়োগ করব। হিসাব সমীকরণ তৈরি করতেছি আমরা। মিস্টার রহিম হিসাব সমীকরণ 30 জুন সম্পদ সমূহে দায় ও মালিকানা সত্ত্ব পদেয় হিসাব। তো এটা দিয়ে রাখলাম এই জন্য যে এটা সাধারণত থাকে। আর আমরা মূলধন যখন নির্ণয় করব তখন এখানে বাংলায় যদি লিখি মূলধন যোগ আয় আর ব্যয় উত্তোলন, এইভাবে করা যাবে। তো এইটা আমরা সমস্ত মূলধন লিখি। তো যেটা এখন কথা হলো যে প্রথমে যখন টাকা নিয়ে আসবে নগদ, আচ্ছা তারিখ কত তারিখ? 2019 জুন মাসের 1 তারিখ, জুন 1 তারিখ। নগদ কত টাকা নিয়ে আসছে? নগদ 20,000 টাকা নিয়ে আসছে। উদ্বৃত্ত গুলো লিখতে হবে। তারপর কি নিয়ে আসছে? প্রাপ্য হিসাব কত টাকা? 35,000। তারপর আর কি আছে? মজুদ পণ্য কত? 22,000। তারপরে পদেয় হিসাব আছে 15,000, এগুলো উদ্বৃত্ত 15,000, এভাবে লিখতে হবে। লিখে এইখানে এটা ঘরটা বড় হয়ে গেছে, অত বড় দরকার নেই। এই মূলধন তাহলে এখানে হলো 62,000। তারপরে কত তারিখ? জুনের 3 তারিখ। 3 তারিখে বলছে এরা 3 তারিখে এটা আগে যোগ করে নিতে হবে। 20,000, 35,000, 22,000, 15,000, 62,000। অতিরিক্ত 5,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা করলেন, তাহলে ব্যবসা যদি আসে টাকা যোগ হবে। হ্যাঁ, যদি ব্যবসা টাকা আসে তাহলে নগদ বেড়ে যাবে আর দায়ও বেড়ে যাবে। তার মানে তৃতীয় পক্ষের দাবিটা বেড়ে যাবে। টাকা আরো দিল, কাজে তৃতীয় পক্ষের দাবিটা বেড়ে যাবে। তাহলে যোগ করতে হবে এটা। তাহলে এখানে 25,000, 35,000, 22,000, 15,000 আর 67,000। এখানে লিখতে হবে মন্তব্যের ঘরে অতিরিক্ত মূলধন। 3 তারিখ গেল। তারপরে আসলো কি বলছে? জুন মাসের 13 তারিখ। এখানে বলছে যে নগদে তারা মাল ক্রয় করছে, পণ্য ক্রয় করছে 15,000। নগদে 15,000 টাকা তারা পণ্য ক্রয় করছে। তাহলে টাকা চলে গেছে, এই ব্র্যাকেট দিয়ে আমরা মাইনাস করব। আর দায় হলো বাকিতে করছে 25,000। তাহলে মোট কত টাকা কিনছে? 40,000। 15,000, 25,000, 40,000। এই 40,000 টাকা কি হবে? আমার টাকা চলে গেল। তাহলে নগদে 15,000 টাকা ক্যাশ কমে গেল। বাকিতে হলো পদেয় হিসাব, বাকিতে কিনছে 25,000 টাকা, এই টাকাটা পাবে তারা। আর মোট পণ্য ক্রয় করছে 40,000। তাহলে 40,000 টাকা বিয়োগ করতে হবে মোট মূলধন থেকে। তাহলে বিয়োগ করলে কত হবে? 10,000
35,000, 22,000, 40,000, 27,000। এখানে একটা প্রশ্ন যে জুন মাসে যে তারা 5,000 টাকা একটা কর্মী নিয়োগ দিয়েছিলেন, এই 5,000 টাকা কর্মী নিয়োগটা দিয়েছে, এটা ঘটনা, কিন্তু এটা লেনদেন নয়, কারণ আর্থিক অবস্থা পরিবর্তন হয় নাই। অর্থের দ্বারা পরিমাপ যোগ্য ঠিকই আছে, কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি এবং দুইটি পক্ষ নাই, এই জন্য এটাকে আমরা লেনদেন বলবো না, ওই জন্য এখানে লেনদেনটি এখানে আসেনি। তারপরে আমরা দেখছি যে দ্বিতীয় 30 তারিখে লেনদেনটি যে ভাড়া বাবদ 600 টাকা পরিশোধ করেছে। এই ভাড়া বাবদ 600 টাকা পরিশোধ করলে এই 600 টাকা মাইনাস বিয়োগ করতে হবে, আর এই 600 টাকা বিয়োগ করতে হবে। কারণটা হলো যে এই টাকাটা চলে গেছে। সম্পদ যদি চলে যায় তাহলে কি, সম্পদ যদি হ্রাস পায়, মোট সম্পদ হ্রাস পেলে দায়ও হ্রাস পায় এবং সম্পত্তিও হ্রাস পায়। তাহলে এটা হলো বিয়োগ করলে কত হবে, 600, 9,400, তারপরে 35,000, 22,000, 40,000, 26,400, এইটা সম্পদটা এইটা যোগ করতে হবে আলাদা, এটা আলাদা যোগ করতে হবে। যোগ করলে কত হবে, 0,0,4,6,6 66,400 টাকা। এটা সমীকরণের হিসাব। সমীকরণটা এভাবে দেখাতে হবে, এভাবে বিশ্লেষণ করতে হবে, তার প্রভাবটা এইভাবে দেখাইলে পরে এখানে দেখো, খেয়াল করে দেখো, 4টা লেনদেন আছে, 4 মার্ক, পুরো 4 মার্কে তোমরা পাবা। এখানে ভুল যদি না হয় তাহলে 2টা হলে 2 মার্ক পাবে, আর 2টা 2 পাবে, 3টা হলে 3 মার্ক পাবে, কিন্তু পুরোটা হয়ে গেলে 4 মার্ক পাবে। তো নেক্সট গেল, এটা গেল সমীকরণের প্রভাব দেখাইলাম। এরপরে কি যাবে না, রহিম জাবেদা দাখিলা, তারিখ, বিবরণ, ডেবিট, ক্রেডিট। কি হলো যে 3 তারিখ, জুনের 3 তারিখ 5,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসছে। 5,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসছে, তার নগদান হিসাব আর মূলধন হিসাব কত, 5,000 যাবে। হলো কি, দেখি মানে এখানে ন্যারেশন করতে হবে, ব্যাখ্যা, অতিরিক্ত মূলধন আনয়ন জুনের কয় তারিখ গেল, 13 তারিখ, বাকিতে নগদে ক্রয় এবং বাকিতে ক্রয়, নগদে ক্রয় এবং বাকিতে ক্রয়, ক্রয় হিসাব, নগদান হিসাব আর পদেয় হিসাব। বাকি যখন হবে পদেয় হিসাব হবে। তাহলে ক্রয় করছে, নগদান করছে কত, 15,000, নগদানে হলো 15,000।
বাকিতে 25,000, মোট হলো 40,000 টাকা পণ্য ক্রয়। তাহলে এখানে কি হবে, নগদ ও বাকিতে পণ্য ক্রয়, নগদে ও বাকিতে পণ্য ক্রয়। তারপরে 4 নম্বর ঘটনা যেটা, এর পরে ঘটনা যেটা, সেটা হলো কি লেনদেন। কয় তারিখে একটা ঘটনা একটা আছে, 19 তারিখ। 19 তারিখে লেনদেন নয়, কারণটা হলো কি, এই ঘটনাটি লেনদেন নয়। মাসিক 5,000 টাকা বেতনে কর্মী নিয়োগ করেছে ঠিকই, কিন্তু এটি ঘটনাটি ঘটে নাই। নিয়োগ করছে টাকা দেয়নি, তাহলে কি হবে, অর্থের দ্বারা পরিমার্য, কিন্তু অর্থের পরিবর্তন হয়নি এবং দুইটি পক্ষ বিদ্যমান নয়। কাজে এটাকে আমরা লেনদেন বলবো না, এটা জাবেদায় আসবে না। তারপরে জুনের 30 তারিখ ভাড়া পরিশোধ করা হলো। ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া হলো 600। তাহলে নগদে ভাড়া পরিশোধ, এই হলো 3টা অংশ। এই দেখো 1, 2, 3, 4টা, 4 নাম্বার। আজকে যে বিষয়টা দেখালাম, উপস্থাপন করলাম, এই নমুনা অঙ্কটি ভালোভাবে পড়লে পরে তোমরা এই ধরনের অঙ্কই উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় তোমরা কমন পাবে, এবং এটা চর্চা করলে তোমরা এই অঙ্কটা পারবে, এবং এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটি অঙ্ক পরীক্ষায় আসবে। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি তোমাদের করাবো দৃশ্যমান অদৃশ্যমান, যেটা অবচয়, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের বিষয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে, আগামী সপ্তাহে। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।